বন্ধুরা, এই গল্পটি এক অনাথ ছেলের, যার কাছে এমন কিছু জাদুকরী শক্তি ছিল যার মাধ্যমে সে জানতে পারত কোনো মানুষের জীবন কবে এবং কিভাবে শেষ হতে চলেছে। চলুন দেখি কিভাবে। তো গল্পটি শুরু হয় এক ট্র্যাজিক দৃশ্য দিয়ে, যেখানে ঠিক এই মাত্র একটি বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এতে মৃত্যুর সংখ্যা শতাধিক। কিন্তু ভাগ্যক্রমে একটি ছোট ছেলে যার নাম শিনিচিরো, সে এখনও বেঁচে আছে এবং নিজের মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে, যারা হয়তো ইতিমধ্যেই মারা গেছেন। ঠিক তখনই সে একটি মেয়ের আওয়াজ শুনতে পায় যে শিনিচিরোর কাছে সাহায্য চাইছিল। কিন্তু শিনিচিরো এতটাই ছোট ছিল যে সে কিছুই ঠিকমতো বোঝে উঠতে পারছিল না যে শেষ পর্যন্ত কি করবে। ঠিক তখনই হঠাৎ বিমানের একটি বিশাল অংশ ওই মেয়েটির ওপর এসে পড়ে। এরপরই দৃশ্যটি কয়েক বছর পরের মুহূর্তে স্থানান্তরিত হয়। এবার আমরা দেখি শিনিচিরোকে, যে এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং একটি গাড়ির গ্যারেজে কাজ করে। এই গ্যারেজটির মালিক তেতসুয়া, যে শিনিচিরোকে একেবারে নিজের ছেলের মতোই দেখাশোনা করে। শিনিচিরো ও তেতসুয়ার মধ্যে নিজের বাবার ছায়া খুঁজে পায়। তেতসুয়া খুব শিগগিরই আরেকটি গ্যারেজ খুলতে চলেছে এবং সে চায় যে শিনিচিরো সেখানে ম্যানেজার হোক। কিন্তু শিনিচিরো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ তার মনে হয় সেও যেন এই পজিশনের জন্য ঠিক নয় বলে শিনিচিরো মনে করে। কিন্তু তেতসুয়া তবুও তাকে আরও কিছু সময় ভাবার সুযোগ দেয়। ওদিকে তেতসুয়ার মেয়ে মিসুকো শিনিচিরোকে বোঝানোর চেষ্টা করে, কারণ তারও মনে হয়েছিল যে এই ম্যানেজারের পদে শিনিচিরোই একমাত্র সঠিক ব্যক্তি। এদিকে একই গ্যারাজে কাজ করা কানাডা এই বিষয়টি নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট ছিল, কারণ সে শিনিচিরোর প্রতি বরাবরই ঈর্ষান্বিত। এর কারণ তেতসুয়া সব কাজেই শিনিচিরোকে অগ্রাধিকার দিত, যা কানাডার মোটেই ভালো লাগত না। এই রাগের বহিঃপ্রকাশ হিসেবে সে প্রায়ই শিনিচিরোকে বিরক্ত করত ও উত্ত্যক্ত করত। আজও সে তাকে বিরক্ত করে, বাজে কথা বলে এবং শেষে ধাক্কা দিয়ে চলে যায়। এর ফলে শিনিচিরোর মোবাইল ফোন ভেঙে যায়। তারপর কাজ শেষ করার পর সে ফোনটি সারানোর জন্য একটি দোকানে যায়। সেখানে এক মেয়ে আওয়েই তাকে অভিনন্দন জানিয়ে স্বাগত জানায়। শিনিচিরো তাকে বলে যে তার ফোন ভেঙে গেছে, কিন্তু আওয়েই এর মতে ফোনটি ছিল অনেক পুরনো মডেলের, যার পার্টস খুঁজে পাওয়া খুবই কঠিন। তবুও কষ্ট করে হলেও আওয়েই কোনোভাবে শিনিচিরোর ফোনটি মেরামত করে দেয়। এই কারণেই সেই রাতে শিনিচিরো নিজের ফোনটির দিকে তাকিয়ে আওয়েই এর কথা মনে করতে থাকে। পরের দিন সে কাজে যাওয়ার জন্য মেট্রো ধরে। মেট্রোর ভেতরে তার পাশেই দাঁড়িয়ে থাকা একজন লোকের হাত হঠাৎ করেই অদৃশ্য হয়ে যেতে থাকে। ঠিক তখনই আমাদের বলা হয় যে প্লেন ক্র্যাশের ঘটনাস্থলে শিনিচিরো সেখানে একটি শক্তি পেয়েছিল, যার সাহায্যে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পারত, বিশেষ করে তাদের মৃত্যু কবে এবং কিভাবে হবে তা। এই মেট্রোতে লোকটির হাত অদৃশ্য হয়ে যাওয়া এর স্পষ্ট প্রমাণ ছিল যে সে শীঘ্রই মারা যাবে। কিন্তু শিনিচিরো কিছুই করতে পারে না, তাই সে সরাসরি নিজের কাজে চলে যায়। ওদিকে মিসুকো আবারও চেষ্টা করে তাকে ম্যানেজারের পদ গ্রহণ করাতে রাজি করানোর জন্য, কিন্তু শিনিচিরো বিশেষ কোনো উত্তর দেয় না। রাতে সে আবারও ওই মোবাইল শপের সামনে দিয়ে যায় এবং তার চোখ এখনও আওয়েইকেই খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই হঠাৎ একজন অচেনা মানুষ তার সাথে ধাক্কা খায়। কৌতূহলবশত শিনিচিরো ওই লোকটির পিছু নেয়, যাতে জানতে পারে ওই লোকটির সাথে আসলে কি হবে। দূর যেতেই একটি গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। শিনিচিরোর খুব খারাপ লাগছিল যে সে লোকটির জন্য কিছুই করতে পারেনি, তাই সে প্রচণ্ডভাবে অস্থির ও চিন্তিত হয়ে পড়ে। পরের দিন শিনিচিরো মিসুকোর সাথে কথা বলে এবং জিজ্ঞেস করে, যদি তোমার কাছে এমন একটা শক্তি থাকতো যার সাহায্যে তুমি মানুষের ভবিষ্যৎ দেখতে পারতে এবং জানতে পারতে কে কখন মারা যাবে, তাহলে তুমি কি করতে? এতে মিসুকো উত্তর দেয়, এটা কোনো শক্তি নয়, এটা এক অভিশাপ, তাই আমার এমন কোনো শক্তি কখনোই দরকার নেই। এদিকে শিনিচিরো লক্ষ্য করে যে তার মোবাইল আবারও নষ্ট হয়ে যাচ্ছে, তাই সে আবারও আওয়েইয়ের কাছে যায় তার ফোনটি মেরামত করানোর জন্য দেয়। কিন্তু তখনই শিনিচিরো ভয়ে চমকে ওঠে, কারণ সে দেখে যে আওয়েইয়ের হাতও অদৃশ্য হয়ে যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় আওয়েইকে বাঁচাতে হবে এবং কাজ শেষ হওয়ার পর তাকে দেখা করার জন্য ডাকে। আওয়েই প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু পরে কফি শপে দেখা করার প্রতিশ্রুতি দেয়। সেখানে শিনিচিরো দেখে যে আওয়েইয়ের হাত ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাচ্ছে এবং এতে সে প্রচণ্ড খুশি হয়ে যায়। আওয়েই জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে ডেকেছ কেন? তখন শিনিচিরো বলে যে তার কাছে এমন একটি শক্তি আছে যার সাহায্যে সে ভবিষ্যৎ দেখতে পারে। কিন্তু শিনিচিরোর সন্দেহ ছিল যে আওয়েই হয়তো তার কথায় বিশ্বাস করবে না, তাই সে দুঃখ প্রকাশ করে, ক্ষমা চায় এবং ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে আসতেই যখন সে বাড়ি ফিরছিল, হঠাৎ তার বুকের মধ্যে তীব্র ব্যথা শুরু হয়। তবুও কষ্ট করে নিজেকে সামলে সে কোনোভাবে বাড়ি ফিরে আসে। পরের দিন পুরো আত্মবিশ্বাস নিয়ে
সে তেতসুয়ার কাছে গিয়ে জানায় যে সে এখন ম্যানেজারের পদ গ্রহণ করতে প্রস্তুত। এরপর সে রাত অবধি গ্যারেজে কাজ করে। ঠিক তখনই আওয়েই সেখানে এসে পৌঁছায় শিনিচিরোর সাথে দেখা করতে। আওয়েইকে দেখে শিনিচিরো অবাক হয়ে যায়, আর আওয়েই তাকে জানায় যে সে শিনিচিরোর ঠিকানা দোকান থেকে পেয়েছে এবং এখানে এসেছে একটা জরুরি কথা বলার জন্য। শিনিচিরো তাকে কফি অফার করে। তখন আওয়েই একটি সংবাদপত্র বের করে দেখায় এবং জানায় যে তার দোকান থেকে কিছু দূরে একটি ফ্যাক্টরি আছে যার উপর গতরাতে আক্রমণ হয়েছিল এবং সেই আক্রমণে অনেকেই মারা গিয়েছিল। নিহতদের মধ্যে আওইও থাকতে পারত, কারণ সে প্রতিদিন কাজ শেষ করার পর ওই পথ দিয়েই বাড়ি ফিরত। কিন্তু গতরাতে শিনিচিরো তাকে বাঁচিয়ে দেয়। সে বলে যে তার সেই ভবিষ্যতের কথা মনে আছে। একই সঙ্গে শিনিচিরোকে ধন্যবাদও জানায়, কিন্তু শিনিচিরো সেই কথাটা হেসে উড়িয়ে দেয় এবং পরের দিন মিসুকো স্টোরে আসতেই বুঝে যায় যে গতরাতে এখানে কেউ এসেছিল। সে শিনিচিরোকে এ ব্যাপারে জিজ্ঞেস করে এবং শিনিচিরো পুরো সততার সঙ্গে সব সত্যি বলে দেয়। এতে মিসুকো খুশি হয়, কারণ এটাই ছিল প্রথমবার যখন শিনিচিরো কারো সঙ্গে বন্ধুত্ব করছিল, অথচ এর আগে সে কাউকেই নিজের কাছে আসতে দেয়নি। এখানেই আমাদের একটি ছোট্ট অতীতের গল্প দেখানো হয়, যেখানে তেতসুয়ার গ্যারাজে মারিকো নামের একটি মেয়ে কাজ করত। মারিকো শনিচিরোকে পছন্দ করত, কিন্তু শনিচিরো কখনো তার দিকে মনোযোগ দেয়নি। তাই মারিকো গ্যারাজে আসা এক ধনী কাস্টমারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এখান থেকে চিরতরে চলে যায়। গল্প আবার বর্তমানে ফিরে আসে, যেখানে মিসুকো এবং শনিচিরো তেতসুয়ার চিৎকার শুনতে পায়, যে কিনা কানেডার ওপর চেঁচাচ্ছিল, কারণ সে তেতসুয়াকে কিছু না জানিয়ে গ্যারেজ থেকে এক কাস্টমারের গাড়ি নিয়ে ডেটে গিয়েছিল। কিন্তু কানেডা নিজের ভুল স্বীকার করার বদলে উল্টো তেতসুয়া আর শিনিচিরোর উপর রাগ করে এবং শিনিচিরোকে মারেও, যার ফলে তেতসুয়া তাকে এক জোরদার ঘুষি মেরে কাজ থেকে বের করে দেয়। কিন্তু কানেডা চলে যেতেই শিনিচিরো দেখে তেতসুয়ার হাত হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ তেতসুয়ার জীবনও বিপদের মুখে। কিন্তু শিনিচিরো তাকে নিজের বাবার মতো মনে করত, তাই সে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং কাজ শেষ করার পর তাকে নিজের সঙ্গে ডিনারে যেতে বলে। তেতসুয়াও রাজি হয়ে যায় এবং দুজন হেঁটে রেস্টুরেন্টের দিকে যেতে শুরু করে। কিন্তু পথে শিনিচিরোর পুরো মনোযোগ শুধু তেতসুয়া আর তার চারপাশের জিনিসগুলোর ওপরই ছিল। এতক্ষণে একটি অন্ধকার জায়গা থেকে কানেডা হাতে লোহার রড নিয়ে তেতসুয়ার দিকে দৌড়ে আসে, কিন্তু শিনিচিরো মাঝখানে এসে তাকে বাঁচিয়ে দেয়, যার ফলে তেতসুয়ার প্রাণ তো বেঁচে যায়, কিন্তু শিনিচিরোর হার্ট অ্যাটাক হয় এবং তার চোখ সরাসরি হাসপাতালে গিয়ে খোলে। সেখানে মিসুকো জানায় যে তেতসুয়া কানেডাকে মাফ করে দিয়েছে, কারণ সে নিজের ভুলের উপলব্ধি করেছিল। এরপর ডাক্তার তাকিও শিনিচিরোকে পরীক্ষা করেন এবং বলেন যে সম্ভবত এটি স্ট্রেসের কারণে হয়েছে। এতক্ষণে শিনিচিরো একটি ছোট মেয়েকে দেখেন, যা অদৃশ্য হয়ে যাচ্ছিল, তাই সে তাকে অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু তাকিও তাকে থামিয়ে বলেন, তোমারও কি সেই মেয়েটিকে অদৃশ্য হতে যেতে দেখা গেছে? এরপর দুজন হাসপাতালের ছাদে কথা বলে, যেখানে তাকিও জানান যে এই ক্ষমতা তারও আছে এবং এটিকে ফরচুন আই বলা হয়। কিন্তু আমরা সাধারণ মানুষ, ঈশ্বর নই, তাই কারো ভাগ্য পরিবর্তন করার বা তার সঙ্গে খেলা করার আমাদের কোনো অধিকার নেই। আর যদি কেউ এমন কিছু করে, তবে উল্টো তার নিজের জীবনই বিপদের মুখে পড়তে পারে। তাই যার সঙ্গে যা হচ্ছে তা হতে দাও, না হলে তোমার জীবন বিপদে পড়তে পারে এবং তোমার হার্ট অ্যাটাকের কারণও এটাই। এরপর শিনিচিরো পুরো পথটা এই কথাটাই ভাবতে ভাবতেই চলে যায় এবং পরের দিন সে আওয়েকে দেখা করার জন্য ডাকে এবং প্রপোজও করে, কিন্তু আওয়ে কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু পরের দিনই সে রাজি হয়ে যায়, যার ফলে দুজনের মিলন শুরু হয় এবং তাদের ভালোবাসা আরও গভীর হয়ে যায়। এদিকে কানেডা আবার তেতসুয়ার কাছে কাজের জন্য আসে এবং শিনিচিরো তার সুপারিশ করে, তাই তেতসুয়া তাকে কাজ দেয়, যার ফলে কানেডা, তেতসুয়া এবং শিনিচিরো দুইজনকেই ধন্যবাদ জানায়। পরের দিন শিনিচিরো নিজে এবং আওয়ের জন্য একটি রিংয়ের জুটি কিনে এবং একই সঙ্গে হাসপাতালের চেক আপে যায়। সেখানে ডাক্তার তাকে সতর্ক করেন যে যদি ভবিষ্যতে হার্ট অ্যাটাক হয় তবে জীবনও যেতে পারে। এরপর শিনিচিরো তার গ্যারাজে যায়, যেখানে একটি ছেলে গাড়ি ঠিক করতে আসে। সে আর কেউ নয়, মারিকোর বয়ফ্রেন্ড। তাই শিনিচিরো মারিকোর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এই ছেলে তার সম্পর্কে ভুল ও নেতিবাচক কথা বলে, পাশাপাশি শিনিচিরোকেও অনেক খারাপ কথা বলে। কিন্তু শিনিচিরো শান্ত থাকে এবং পরের দিন যখন সে তার গাড়ি নিতে আসে, শিনিচিরো দেখে যে এই ছেলেটিও বাতাসে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ সেও মরতে চলেছে, কিন্তু সে কিছু করার সিদ্ধান্ত নেয় না। এবং কিছুদিন পর আমরা শিনিচিরোকে সেই ছেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় দেখি। সেখানে তার ছোট্ট মেয়ে তার বাবার জন্য কাঁদছিল। সেই মেয়েটিকে দেখে শিনিচিরোর অনেক দুঃখ হয়। পাশাপাশি প্লেন ক্র্যাশ সাইটের সেই মেয়েটি বারবার মনে আসে,
যাকে সে বাঁচাতে পারেনি। পরের দিন সে হতাশ হয়ে একটি পার্কে বসে থাকে, যেখানে কিন্ডারগার্টেনের কিছু শিশু তাদের শিক্ষকের সঙ্গে খেলছে। তখন একটি মেয়ে তার কাছে এসে বল চায়, কিন্তু এই মেয়েটির দেহ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। পাশাপাশি অন্যান্য শিশুদের, এমনকি শিক্ষকের দেহও হঠাৎ অদৃশ্য হতে শুরু করে। তাই শিনিচিরো সমস্ত শিশুর হাত পরীক্ষা করে, কিন্তু শিক্ষক মনে করেন যে সে শিশুদের সঙ্গে ভুল কাজ করছে। তাই তিনি সমস্ত শিশুকে নিয়ে এখান থেকে চলে যান। তবে তার হাত থেকে স্কুলের একটি চিঠি পড়ে যায়, যার মধ্যে লেখা ছিল যে স্কুলের শিশুরা ট্রেনে ট্রিপে যাবে। সে বুঝতে পারে যে কিছু না কিছু অদ্ভুত ঘটছে, তাই পরের দিন সে স্টেশনে যায়, যেখানে অনেক যাত্রী একইভাবে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তখন শিনিচিরো বুঝতে পারে যে পরের দিন সকাল 7:30 যে ট্রেন যাবে সেটির দুর্ঘটনা ঘটবে, এবং সে এ বিষয়ে নিশ্চিত ছিল, কারণ স্কুলের চিঠিতে লেখা ছিল যে শিশুরা ঠিক সেই ট্রেনে পরের দিন ট্রিপে যাবে। তখন শিনিচিরো মনে করে যে এও তো সেই ট্রেনে সফর করবে, অর্থাৎ তার জীবনও বিপদে আছে। তাই সে রাতে এর বাড়িতে যায় এবং তাকে নিরাপদে দেখে খুশি হয়। কিন্তু আসন্ন বিপদ থেকে তাকে বাঁচানোর জন্য সে একে বলে যে সে যেন তার সঙ্গে 3 দিনের জন্য একটি ট্রিপে যায়। এ প্রথমে একটু ভাবে, কিন্তু পরে রাজি হয়ে যায়, আর এতে শিনিচিরো খুব খুশি হয়। কিন্তু তাকে সেই শিশুদের এবং অন্যান্য যাত্রীদেরও বাঁচাতে হতো। তাই সে স্কুলে ফোন করে ট্রিপটি বাতিল করতে বলে, কিন্তু কোনো বৈধ কারণ না থাকায় স্কুল কর্তৃপক্ষ ট্রিপ বাতিল করতে অস্বীকার করে। সন্ধ্যায় শিনিচিরো একটি চিঠি লেখে, যেখানে সে একে সব কিছু সত্যি সত্যি জানায়, যার মধ্যে ট্রিপের মিথ্যা কথাটিও ছিল। সঙ্গে সে এটাও লিখেছিল যে সে একে কতটা ভালোবাসে, কিন্তু তার পুরো পরিকল্পনা পরের সকালে ব্যর্থ হয়ে যায়, যখন তাকে মেসেজ করে জানায় যে তার এক সহকর্মীর শরীর খারাপ, তাই তাকে দোকানে যেতে হবে। এই মেসেজ পড়েই শিনিচিরো স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু বাড়ির বাইরে পুলিশ তার অপেক্ষায় ছিল। আসলে স্কুলের শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে সে বাচ্চাদের সঙ্গে অসভ্য আচরণ করছিল, কিন্তু একে বাঁচানোর জন্য সে পুলিশের হাত থেকে পালিয়ে যায় এবং স্টেশনে পৌঁছে দেখে যে ইতিমধ্যেই ট্রেনে উঠেছে। তাই সে একটি ট্যাক্সি ধরে অন্য স্টেশনে পৌঁছে, যাতে ট্রেনটি সেখানে পৌঁছানোর আগেই থামিয়ে দিতে পারে। সেখানে শিনিচিরো দেখে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটা দেখে সে বুঝতে পারে যে কনস্ট্রাকশনে ব্যবহৃত একটি ভারী ক্রেন যন্ত্র ট্রেনের বগির ওপর পড়ে যাবে এবং সবাই মারা যাবে। কিন্তু শিনিচিরো তা হতে দেয় না। সে একটি স্মোক ক্যান্ডেল নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে। যে ইঞ্জিনের ঠিক পেছনের বগিতে ছিল, সেও শিনিচিরোকে দেখে ফেলে এবং ড্রাইভারকে ট্রেন থামাতে বলে। ড্রাইভারও সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে সত্যিই ট্রেনটি পড়ে যাচ্ছিল, অর্থাৎ শিনিচিরো সেই ট্রেন দুর্ঘটনাটি থামাতে সক্ষম হয়েছিল এবং সব যাত্রীর জীবন বাঁচিয়ে দিয়েছিল। এর সঙ্গে সঙ্গে ট্রেন থেকে বেরিয়ে আসে, যেখানে শিনিচিরো রেল লাইনের ওপর বসেছিল। তাকে দেখেই কেঁদে ফেলে, কারণ এবং অন্যান্য যাত্রীদের বাঁচানোর জন্য সে নিজের জীবন উৎসর্গ করেছিল। শিনিচিরোর অন্ত্যেষ্টিক্রিয়ায় জানতে পারে যে সেই ছিল সেই প্রথম মেয়ে যার সঙ্গে শিনিচিরো এতটা মিশে গিয়েছিল। এটা শুনে সে আরও বেশি ভেঙে পড়ে, আর পরের দৃশ্যে আমরা জানতে পারি যে সেই মেয়ে যে ক্র্যাশ সাইটে শিনিচিরোর কাছে সাহায্য চেয়েছিল। তো ট্রমার কারণে শিনিচিরোর মনে ছিল না যে সে এর প্রাণ বাঁচিয়েছিল। এখানে এটাও প্রকাশ পায় যে এর কাছেও ফরচুন ক্ষমতা ছিল এবং সে সবসময় শিনিচিরোকে খুঁজে বেড়াচ্ছিল। তাই যখন প্রথমবার শিনিচিরো দোকানে এসেছিল এবং এর অদৃশ্য হতে থাকা হাত দেখে প্রতিক্রিয়া দেখিয়েছিল, তখনই বুঝে গিয়েছিল যে শিনিচিরোই সেই ছেলে। একই সঙ্গে সে ইচ্ছে করেই ট্রেনে উঠেছিল, কারণ যখন শিনিচিরো তাকে ট্রিপে যেতে বলেছিল, তখন দেখেছিল যে শিনিচিরোর শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে। তাই সে শিনিচিরোকে বাঁচানোর জন্য ট্রেনে যাত্রা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শিনিচিরো নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখে। এরপর আমরা দেখি সেই চিঠিটি পড়ছে যা শিনিচিরো লিখেছিল। চিঠিটি পড়তে পড়তে সে অঝরে কাঁদে এবং সেই দুটি আংটি পরে শিনিচিরোর উপস্থিতি অনুভব করে, আর এই মুহূর্তের মাধ্যমেই গল্পটির সমাপ্তি ঘটে।